হ্যালো বন্ধুরা, প্রিয় ছাত্র বন্ধু, আপনারা কেমন আছেন? আচ্ছা, আমরা এর আগের দিন যে বিষয়গুলো শিখেছিলাম সেইগুলো হচ্ছিল আমাদের নাম্বার অ্যান্ড পার্সেন্ট। আচ্ছা, এবার বলে রাখি, আমি আমার এই ভিডিওতে সমস্ত যে বিষয়গুলো আলোচনা করছি আমি পরপর একটু সাম আপ করাবো, প্রিভিয়াস গুলো একটু রিমাইন্ড দিয়ে তারপর নতুন বিষয়টা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো এর আগের দিন ভিডিওতে আমরা একটা বাক্য ইংরেজিতে কিভাবে লিখতে হয় সেটা জানার জন্য আমাদেরকে যেটা বেসিক জিনিস জানতে হবে সেগুলো ছিল নাম্বার অ্যান্ড পার্সেন্ট। সেই নাম্বার অ্যান্ড পার্সেন্ট গত ভিডিওতে আলোচনা করেছি। আমি আবার নতুন বিষয়টি আলোচনা করার আগে আপনাদের কাছে আগের দিনের ক্লাসে যে বিষয়গুলো ছিল সেগুলো একটু শর্টকাট খুব সংক্ষেপে আলোচনা করছি। আমরা আগের দিন শিখেছিলাম নাম্বার অ্যান্ড পার্সেন্ট। নাম্বার দু ধরনের হয়, একটা সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার। আমরা জানি সিঙ্গুলার নাম্বার মানে এক বচন, প্লুরাল নাম্বার মানে বহু বচন। আমরা জানি যে কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল যাওয়া যায়। কিছু কিছু আমি উদাহরণ দিয়েছিলাম, ক্যাট থেকে ক্যাটস, পেন থেকে পেনস। আচ্ছা, তারপরে আমরা ডল থেকে ডলস, পটাটো থেকে পটাটোস, ডিশ থেকে ডিশেস, অরেঞ্জ থেকে অরেঞ্জেস, এগুলো করেছিলাম। কিছু কিছু আছে আমাদের জিনিস যেগুলো আমরা শুধু এস লাগালেই প্লুরাল হয়ে যায় না, বহুবচন হয়ে যায় না, সেগুলো শব্দটা আমূল পরিবর্তন হয়, কোয়াইট চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা আবার কিছু বলেছিলাম যে সব সময় যে এস বসালেই প্লুরাল হবে না। কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোর পর ওয়ার্ডের পর ও থাকে, এসএইচ থাকে, ই থাকে, সেই ক্ষেত্রে আপনার ইএস লাগিয়ে আমরা প্লুরাল করি। যেমন ডিশ থেকে ডিশেস, ফিশ থেকে ফিশেস হবে, যদিও ফিশটা আমি এখানে লিখিনি, FISH, এর প্লুরাল ফিশেস, ইএস লাগাতে হবে। অরেঞ্জ অরেঞ্জেস, এখানে ইএস লাগাতে হচ্ছে। এগুলো আপনাকে বই পড়ে জানতে হবে। লিফ, লিফ মানে গাছের পাতা, এর প্লুরাল কি? লিভস। এস বসিয়ে দিলে হবে না, লিভস করলে হবে না, শব্দটা পুরোটাই চেঞ্জ হলো বহুবচন করতে গিয়ে। অক্স, শান, অক্সেন, এটা বলেছিলাম চ্যাপ্টার 1-এ। তারপরে এর আগের ভিডিওতে আলোচনা করেছি আমরা পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি বলেছিলাম আমি মানে উত্তম পুরুষ, আমি খুব ভালো, আমি ফার্স্ট পার্সন, আর আমরা ফার্স্ট পার্সন। তারপর বলেছিলাম সেকেন্ড পার্সন, ইউ, অনলি ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর কেউই হয় না সেকেন্ড পার্সন। ইউ মানে তুমি হয়, আবার ইউ মানে তোমরাও হয়। আর একটা হচ্ছে থার্ড পার্সন। আমি এটাও বলেছিলাম যে আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যা কিছু দেখতে পাবে সবই থার্ড পার্সন। তবে হি মানে সে, সি মেয়েদের ক্ষেত্রে, দে, রাম, ফাদার, গড, আর্থ, সান, মুন, যা শুনতে পাবেন সবই থার্ড পার্সন। এগুলোর বিশেষত্ব আমি এখন বোঝাচ্ছি, এখন আপনার কাজে লাগবে না, কিন্তু যখন আমি একটা বাক্য, সেন্টেন্স, আমি when I am going to write a sentence in English, we must know the person. According to person, the verb will come. তো আমাদেরকে এই পার্সন গুলো জেনে ভার্বের চেহারাগুলো পরিবর্তন হবে। তো গতকালের বা গত ভিডিওর সংক্ষেপে এইটুকুনি আমি আলোচনা করলাম। এবার আমার নেক্সট চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 2। এখানে আমার একটা বাক্যের মধ্যে বা একটা সেন্টেন্স, যেটাকে আমরা বাংলাতে বাক্য বলছি সেটাকে ইংরেজিতে সেন্টেন্স বলে। একটা সেন্টেন্সে কি কি থাকতে পারে? একটা সেন্টেন্সে থাকবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আদার্স। এবার একটা সেন্টেন্সে কি তার সাবজেক্ট, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা,
and others কোনটা, এগুলোও জানতে হবে। একটা বাক্য লিখতে গেলে এগুলো জানতে হবে যে ছেলেটি ঘুড়ি উড়াচ্ছে, তাহলে এখানে ছেলেটি ঘুড়ি উড়াচ্ছে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে যে ওই কাজটি করছে। ভার্ব মানে হচ্ছে কোনো কিছু করাকে বলা হয় ভার্ব। যেমন স্কুলে, আমি স্কুলে যাই, এখানে যাই একটা কাজ, তাহলে আমি স্কুলে যাই, যাওয়াটা একটা ভার্ব। সে জল পান করে, পান করা, ড্রিঙ্ক, এই ড্রিঙ্কটা হচ্ছে ভার্ব। কোনো কিছু কাজ বোঝালে আমি গ্রামাটিক্যালি ডেফিনেশন দিচ্ছি না, সংজ্ঞা দিচ্ছি না, জাস্ট আপনি সহজভাবে কি করে চিনতে পারবেন কোনটা ভার্ব বা ক্রিয়া। ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া, কাজ। তো কাজ কি? কাজ মানে আমরা ওই হাতে কোদাল বা হাতা খুন্তি নিয়ে যে কাজ করি ওইগুলো কাজ, অ্যাপার্ট ওইগুলো বাদ দিয়েও আমাদের ইংরেজি গ্রামারে বা ইংরেজি শেখার জন্য বা বাংলাতেও আমাদের অনেক কিছু কাজ থাকে। কোনো কিছু অ্যাকশন, এই অ্যাকশনটা হচ্ছে ভার্ব। পাখি আকাশে ওড়ে, তাহলে এখানে পাখি কি করে? আকাশে উড়ে, ওড়াটা হচ্ছে এখানে ভার্ব। ছেলেগুলো জলে সাঁতার কাটে, তাহলে ভার্ব কোনটা? সাঁতার কাটাটা। আর সাবজেক্ট কোনটা? সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা। অ্যাকচুয়ালি যে ভার্বের সঙ্গে যে ক্রিয়াটা সম্পাদন করছে, যে কাজটা করছে তাকে বলে সাবজেক্ট। যে কাজটা করছে তাকে বলা হয় সাবজেক্ট। তাহলে ছেলেগুলি সাঁতার কাটে, তাহলে এখানে কারা সাঁতার কাটে? উত্তর হচ্ছে ছেলেগুলো। তাহলে ছেলেগুলো হচ্ছে সাবজেক্ট। তাহলে এইভাবে আপনাকে ভার্ব চিনতে হবে। আর বাক্যর বাকি সব অংশ হচ্ছে অবজেক্ট এন্ড আদার্স। আমি ভাত খাই, এখানে আমি ভাত খাই, আই ইট রাইস। তাহলে আমি কি খাই? উত্তর হচ্ছে ভাত খাই। কি দিয়ে প্রশ্ন? কি দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করছি? কি খাই? ভার্বকে প্রশ্ন করছি কি খাই? ভাত খাই। ভাতটা হচ্ছে অবজেক্ট। আমি বাড়িতে গিয়ে ভাত খাই, তাহলে আমি কোথায় খাই? বাড়িতে, আদার্স। তাহলে আমাকে সংক্ষেপে মনে রাখার জন্য সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আদার্স বাক্যের মধ্যে চিনতে হবে। আমি যদি একটা সেন্টেন্স আপনাকে ট্রান্সলেট করতে দিই, মানে বাংলা থেকে ইংরেজিতে লিখতে বলি, তো সবার আগে তো আপনাকে বের করতে হবে ওই বাক্যের মধ্যে সাবজেক্ট কি আছে। যদি বলি সূর্য আকাশে উঠেছে, কে আকাশে উঠেছে? সূর্য। তাহলে সূর্য হচ্ছে সাবজেক্ট আর ওটা হচ্ছে ভার্ব। পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে, কে ঘোরে? পৃথিবী। তাহলে পৃথিবী হচ্ছে সাবজেক্ট। আর এখানে ভার্ব কোনটা? ঘোরা। ঘোরাটা এখানে কাজ, পৃথিবী ঘুরছে, মুভ করছে। তাহলে আপনাকে এই বিষয়গুলোর কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এখানে আমি কিছু সাবজেক্টের উদাহরণ দিয়েছি, যেগুলো দেখে আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা সাবজেক্ট আর কোনটা ভার্ব, কোনটা আদার্স। দে প্লে ফুটবল, তাহলে দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড এভরিডে। তাহলে এখানে তারা ফুটবল খেলে মাঠে রোজ। তাহলে দে কারা খেলে? দে। দে হচ্ছে এখানে সাবজেক্ট। আর কি করে? খেলে। খেলা এখানে কাজ, খেলাটা হচ্ছে ভার্ব। কি খেলে? ফুটবল খেলে। এই ফুটবলটা হচ্ছে অবজেক্ট আর বাকিগুলো আদার্স। ফাদার went to Delhi to buy a new car for me. Father, এখানে কে কে গিয়েছিল দিল্লিতে? বাবা দিল্লি গিয়েছিল। Father went to Delhi, দিল্লি গিয়েছিল। To buy a new car for me, আমার জন্য নতুন গাড়ি কিনতে। এখানে কে গিয়েছিল? বাবা। তাহলে বাবা হচ্ছে সাবজেক্ট। বাবা কোথায় গিয়েছিল? যাওয়া। যাওয়ার ইংরেজি হচ্ছে went, গিয়েছিল। তাহলে went হচ্ছে ভার্ব, বাকি সবই অবজেক্ট। আচ্ছা, এ ফার্মার, কৃষক, গ্রোস ভেজিটেবলস ফর আস, আমাদের জন্য ভেজিটেবল উৎপাদন করে। কে করে? ফার্মার, কৃষক।
এই কৃষক হচ্ছে এখানে সাবজেক্ট, গ্রোজ হচ্ছে ভার্ব, বাকিগুলো অবজেক্ট আদার্স। স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস আর মেকিং নয়েজ হয়, এখানে আমি শাউটিং করলাম, চিৎকার করছে। দ্য স্টুডেন্টস আর শাউটিং ইন দ্য ক্লাস, চিৎকার করছে। কারা চিৎকার করছে? স্টুডেন্টস, স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট, আর শাউটিং ইন দ্য ক্লাস, চিৎকার করছে। চিৎকার করাটা এখানে ভার্ব, কাজ করা, ইন দ্য ক্লাস অবজেক্ট। তাহলে আমাকে একটি বাক্যের মধ্যে আমি যদি কোনো একজনকে বলি যে রাখাল গরু চড়ায়, তাহলে আপনাকে তো এখানে জানতে হবে সাবজেক্ট কে, অবজেক্ট কে, ভার্ব কে। কুকুরগুলি ঘেউ ঘেউ করছে, সাবজেক্ট কে, ভার্ব কে, অবজেক্ট কে জানতে হবে। ডাক্তার ওষুধ দেয়, সাবজেক্ট কে, ভার্ব কে, এগুলো জানতে হবে। এগুলো যদি না আইডেন্টিফাই করতে পারেন, ইউ ক্যান নট বি এবল টু রাইট আ সিঙ্গেল সেন্টেন্স, একটি বাক্য লিখতে পারবেন না। তাহলে আপনাকে এগুলো জানতে হবে। আমি আবার বলছি, এই ভিডিওটা একদম বেসিক লার্নারদের জন্য, যারা মানে জিনিসটা এগুলো অবজার্ভ করার পর, দেখার পর নিজেরা এগিয়ে চলতে পারবেন। তাহলে আমি সাবজেক্ট চিনলাম, ভার্ব, ভার্ব মানে আমি বললাম কোনো ক্রিয়া, কোনো কিছু অ্যাকশন, কাজ, কাজও চিনতে পেরেছি বাংলাতে এবং ইংরেজিতে কোনগুলো, আরো চর্চা করলে আরো চিনতে পারবেন। ভার্ব, ভার্ব দু ধরনের হয়, একটা মেন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, আসল ভার্ব, আসল ভার্ব, আসল ক্রিয়া, আর একটা হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া, অক্সিলারি, হেল্পিং, হেল্প করে। তো মেন ভার্ব কোনগুলো? ইট, গো, কাম, প্লে, ওয়ার্ক। ইট মানে খাওয়া, গো মানে যাওয়া, কাম, প্লে, ওয়ার্ক, উইল, উইলটা এখানে চলে এসেছে। এটা হেল্পিং ভার্বের দিকে যাবে। রান, সুইম, স্মাইল, ক্রাই, পুট, এগুলো সব আমার মেন ভার্ব। এগুলো এগুলো মেন ভার্ব, এগুলো মেন ভার্ব। কিন্তু এগুলো আমার am, is, are, has, have, shall, will, এগুলো আপনি যদি জেনে নিন, মাথায় রাখেন, তাহলে এগুলো আবার হেল্পিং ভার্ব। আমি জটিলতা বাড়াবো না। কোনো কোনো সময় হেল্পিং ভার্বগুলো আবার মেন ভার্ব হয়ে যায়। I am a boy, she is a girl, এখানে হেল্পিং ভার্ব হচ্ছে am, is, are। You are a student, তাহলে এখানে এইগুলোই মেন ভার্ব হয়ে যাচ্ছে। তুমি হও ছাত্র, আমি হয় ছেলে, সে হয় মেয়ে, এ হয়, এই তখন হেল্পিং ভার্ব মেন ভার্ব হয়ে যায়, আসল হয়ে যায়। কিন্তু আমরা যখন ইংরেজিতে বাক্য লেখা শিখব, তখন আমাদেরকে জানতে হবে ওই হেল্পিং ভার্বগুলো কখনো কখনো মেন ভার্বও হয়ে যায়। আমি এগুলো একটা দিচ্ছি হেল্পিং ভার্বের লিস্ট, এগুলো মনে রাখলে আমরা কাজটা এগিয়ে রাখতে পারবো। তাহলে একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, মেন ভার্ব, আসল ভার্ব, আর একটা হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া, এগুলো জানতে হবে। এবার কার পাশে কি বসে? নিশ্চয়ই উই অ্যাম, ইউ অ্যাম হয় না, সি ইজ, সি আর হয় না। কার পাশে কি বসে তার একটা ছোট্ট ধারণা দিচ্ছি। আই অ্যাম, ইউ আর, দে আর, হি, শি ইজ, গড ইজ। এটা আমরা প্রেজেন্ট টেন্সের রূপে বললাম। কোন অ্যাম, ইজ, আর হচ্ছে প্রেজেন্ট টেন্সের বর্তমান কালের রূপ। আপনি যদিও টেন্স এখনো ঢোকেনি। আই ওয়াজ, আই ওয়্যার, উই ওয়্যার, they were, I have, you have, they have, she has, he has, Ram has। আর had এর ক্ষেত্রে কিছু লাগাইনি, এটা past perfect tense এর ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রে তখন had বসানো যায়, টেন্স অনুযায়ী had আসবে। ফিউচার টেন্স ভবিষ্যৎকালে কার পাশে কি বসবে? I shall, we shall, you will, they will। আর শ্যালের ব্যবহার ক্রমশ লোপ পাচ্ছে, হারিয়ে যাচ্ছে, সবাই উইলই লাগাচ্ছে। আয়ের পরেও উইল লাগিয়ে দিচ্ছে। আয়ের পরে উইল লাগালে
একদম ডিটারমিনেশনটা স্ট্রং হয়। আই উইল গো, আমি অবশ্যই যাব। আই শ্যাল গো, আমি যাব। আই উইল গো মানে আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। এখন শ্যালের ব্যবহার সেভাবে আর প্রয়োগ হচ্ছে না, বেশিরভাগই উইলই ব্যবহার করা যাচ্ছে। তাহলে এটা আমরা সংক্ষেপে ভার্বের পরিচয় দিলাম। জানাচ্ছি একটা বাক্যতে কি কি থাকে, সাবজেক্ট থেকে ভার্ব থাকে। আপনি যদি এগুলো না জানতে পারেন তাহলে কি করে লিখবেন একটি বাক্য ইংরেজিতে? এবার চ্যাপ্টার 3 টেন্স, এইবার আসল জায়গায় চলে আসছে। এবার টেন্সের ধারণা আপনাকে নিতে হবে। আপনাকে টেন্স না চিনলে আপনি কোনোভাবেই লিখতে পারবেন না। তো টেন্স, হোয়াট ইজ টেন্স? টেন্স ডিনোটস টাইম অফ অ্যাকশন, কোন সময় কাজটা করছি, কোন সময় কাজটা করছি একেই কাল বলা হয়। ক্রিয়ার যে সময় সম্পন্ন হয়, ক্রিয়া যে সময় সম্পন্ন হয় তাকে ক্রিয়ার কাল বলা হয়। মানে কাজটা যখন ঘটছে, কাজটা আজকে ঘটলে প্রেজেন্ট টেন্স, কাজটা যদি গতকাল হয়ে থাকে তাহলে পাস্ট টেন্স, কাজটা যদি আগামীকাল হতে চলেছে তখন ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। আমি তিনটে টেন্সের একটা উদাহরণ দিচ্ছি। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, বর্তমানকাল। এখানে I went to school yesterday, গতকাল আমি স্কুলে গেছিলাম। I shall go to school, আমি আগামীকাল স্কুলে যাব। তা তিনটে টেন্সের রূপ। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, যেখানে আমি বলছি I go to school, আমি স্কুলে যাই, প্রতিনিয়ত যাই, আমার এটা রেগুলার কাজ, প্রতিদিনের অভ্যাসগত কাজ, এটাই আমার ডিউটি। ফার্স্ট টেন্স, আমি স্কুলে গেছিলাম, এই কাজটা হয়ে গেছে, আর বাকি নাই। আমি গতকাল স্কুলে গেছিলাম, কাজটা একদম ডেড, ওভার। আর আই শ্যাল গো টু স্কুল মানে আমি স্কুলে যাব, এখনো যাইনি, ভবিষ্যৎকাল, যাকে ইংরেজিতে ফিউচার টেন্স বলা হয়। তার টেন্স সম্বন্ধে জানতে হবে। আমি টেন্সের ডেফিনেশন দিলাম, সংজ্ঞা। টেন্স মানে হচ্ছে when verb take place, ভার্ব যখন ভার্ব টেক্স প্লেস, যখন কাজ ক্রিয়া যে সময় সম্পন্ন হচ্ছে তাকেই টেন্স বলা হয়। তাহলে আমি সেভাবে বললাম, তিনটে টেন্সের উদাহরণ দিলাম। এবার আমাদেরকে প্রত্যেকটা টেন্সের আবার ভাগ আছে। প্রেজেন্টের 4টে ভাগ, পাস্টের 4টে ভাগ, ফিউচারের 4টে ভাগ। জটিলতা বাড়াবো না, খুব সহজভাবে আজকে আমি এই 4টে টেন্সের শুধু নামগুলো বলবো আর উদাহরণগুলো দিয়েছি। আগামী ভিডিওতে আমরা এই 4টে টেন্সে কিভাবে আমি যখন টেন্সটা চিনতে পারবো এটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমি যখন চিনে নিতে পারবো তখন আমি নিজে বাক্য লিখতে পারবো। তার একটা নিয়ম আছে, ফর্মুলা আছে, রুলস আছে। সেই রুলসগুলো আমি পরের ভিডিওতে বলবো। এখন আমি প্রেজেন্ট টেন্সের 4টে ভাগে বা প্রেজেন্ট টেন্স, ইনডেফিনিট টেন্সের আবার বা সিম্পল প্রেজেন্ট, এই প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট এর একটা উদাহরণ দিয়েছি, হি প্লেস ফুটবল। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। প্রেজেন্ট পারফেক্ট, হি হ্যাজ প্লেড ফুটবল মানে সে আজকের দিনে তার ফুটবল খেলাটা কমপ্লিট হয়ে গেছে, ফুটবল খেলে নিয়েছে আজকে। তাহলে হি হ্যাজ প্লেড ফুটবল। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা চেনা খুবই সহজ। আমি যখন বাংলাতে বলবো এই সেন্টেন্সটা তখন আপনারা নিজেরাই চলে যাবেন, চিনে নেবেন। হি হ্যাজ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং, সে সকাল থেকে ফুটবল খেলছে। সে 7 দিন ধরে জ্বরে ভুগছে, 3 দিন ধরে বৃষ্টি পড়ছে। এই যে ধরে সময় নিয়ে মানে অতীতকালে আরম্ভ হয়েছে, 3 দিন আগে বৃষ্টি পড়া শুরু হয়েছে, এখনো হচ্ছে। অতীতকালে হয়েছে শুরু, এখনো চলছে, কাজটা শেষ হয়নি, তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে।
তাহলে আমার উচিত ছিল সিম্পল প্রেজেন্ট কাকে বলে ওইটা চেনানো, আমার উচিত ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস না বলে আমি একদম 4 নম্বরটাতে চলে এসেছি। আমি সিম্পল প্রেজেন্টটা যদি বলি, যে কাজগুলো সাধারণভাবে প্রতিদিন ঘটে, মা রান্না করে, বাবা অফিসে যায়, কৃষকেরা মাঠে যায়, গরুগুলো ঘাস খায়, গরুগুলো মাঠে চড়ে, পাখি আকাশে ওড়ে, এবং যেগুলো ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, সেই টেন্সগুলোকে আমরা, সেই কালগুলোকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলবো। যেগুলো প্রতিদিন ঘটে, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, যুগ যুগ ধরে সত্য হয়ে আছে, যেমন পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, এটা হচ্ছে আমাদের চিরন্তন সত্য। সূর্য পূর্ব দিকে উদিত হয়, গতকালও উঠেছে, আগামী দিনেও উঠবে, একদম 100% ট্রু, সেগুলোকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিটে ফেলবো। কোনো কাজ বর্তমানকালে চলছে, আমি সাঁতার কাটছি, মানে এই কথাটা দিয়ে আপনি কি বুঝতে পারলেন? মানে আপনার কাজটা চলছে, এখনো শেষ হয়নি, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ বর্তমানকালে চলছে, শেষ হয়নি, এমন যদি আপনি বুঝতে পারেন, তাহলে চোখ বন্ধ করে বলবেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট মানে বর্তমানকালে কোনো কাজ কিছুক্ষণ আগে হয়ে গেছে কিন্তু তার রেস্ট এখনো আছে, ফুরিয়ে যায়নি, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যদি বলি আমি ভাত খেয়েছি, ভাত খেয়েছো? হ্যাঁ আমি ভাত খেয়েছি, মানে আপনি ভাত খাওয়ার কাজটা কিছুক্ষণ আগে হয়েছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর ফর্মুলা আছে, আপনাকে সবার আগে যেটা জানতে হবে, টেন্সগুলো ভালো করে চিনতে হবে। আমি একটা কথা বললাম, তাহলে সেটা কি? সে ছবি এঁকেছে, এটা কি টেন্স? আপনাকে জানতে হবে, আমি বলবো না। সে ছবি আঁকছে, যদি কোনো কাজ বর্তমানকালে চলছে, শেষ হয়নি, এমন বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর আমি বলে দিলাম সিম্পল প্রেজেন্ট কোনগুলো? সিম্পল প্রেজেন্ট 1 নম্বর টেন্স যেটা বলেছি, সেটা কি? যেগুলো প্রতিদিন ঘটে, রোজ ঘটে, স্বাভাবিকভাবে ঘটে, চিরন্তন সত্য। শিশু কাঁদে, শিশু হাসে, ছেলেগুলি খেলে, আমরা পড়তে বসি, মাস্টার মশাই আমাদেরকে পড়ান। এই যে এই ঘটনাগুলো, এগুলো হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত সত্য, অভ্যাসগত, প্রতিদিন করে। আমি ভাত খাই, আমরা রাতে রুটি খাই, এগুলো সব সিম্পল প্রেজেন্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি বলছি? আরেকবার বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে কাজটা চলছে। আমি যদি একটা বাংলাতে 4টে লাইনের সেন্টেন্সের কথা বলি, তাহলে একটা পরিষ্কার হবে। যদি বলি আমি ভাত খাই, এটা সিম্পল প্রেজেন্ট। আমি ভাত খাচ্ছি, মানে এটা আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কাজটা চলছে, শেষ হয়নি। আমি ভাত খেয়েছি, খাওয়া কাজটা হয়ে গেছে, পারফেক্ট টেন্স। আর আমি আধা ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি, তাহলে যে টাইম নিয়ে হচ্ছে, 10 মিনিট আগে শুরু হয়েছে এবং এখনো চলছে, শেষ হয়নি, এটাই আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটাই আজকে আমাদের ভিডিওতে শেষ অংশ। I am going to end the video by bidding you thanks for watching this. তো আমি আমার প্রিয় ছাত্র বন্ধুদেরকে, তাদের অভিভাবকদেরকে বলবো, আপনারা চেষ্টা করুন, চেষ্টা না করলে আপনি সফল হবেন না। আমার এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যদি কোনো জায়গায় অসুবিধার সম্মুখীন হন, ফিল ফ্রি, বি কমফোর্টেবল অ্যান্ড আস্ক মি, আমাকে জিজ্ঞেস করতে পারেন 24/7। চেষ্টা করব আমি আপনাদের উত্তরগুলো দেওয়ার। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।